সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, আজই তোমাদের বাংলা পরীক্ষা রয়েছে। আর আজকের এই বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র নিয়ে শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো অবশ্যই এই প্রশ্নপত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের আমরা সাজেশন কিন্তু ইতিমধ্যেই একাধিক প্রশ্নপত্র আপলোড করেছি। তো সেই প্রশ্নপত্রগুলো পেতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9144258685, এই নাম্বারে যে তোমরা হাই লেখো, তো ওখানে কিন্তু তোমরা অটোমেটিক কিন্তু তোমাদের সাজেশন বা যে প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে। শেষ মুহূর্তেও চলতে থাকুক তোমাদের সেরা প্রস্তুতি। তো অবশ্যই তোমরা যদি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আমাদেরকে তোমরা ফ্রেন্ড হিসেবে বানিয়ে নাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এখান থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো খুব তাড়াতাড়ি স্মার্ট প্র্যাকটিসের জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি একটু বলে দেবো তোমাদেরকে, যাতে তোমাদের সময় নষ্ট না হয়, অর্থাৎ কম সময়ে একাধিক প্রশ্ন আমরা করতে চাই। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, যে প্রাণীটিকে ঘিরে আদরিণী গল্পটির কাহিনী আবর্তিত হয়েছে সেটি হলো, দেখো আদরিণী হচ্ছে একটা হাতির নাম, তাহলে হস্তিনী হবে, ঠিক আছে। নেক্সট, ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। তাহলে মনে রাখবে ক মাস বেঁচে ছিল, মাত্র 2 মাস, ঠিক আছে। আদরিণী মারা যাওয়ার পর 2 মাস কিন্তু মুখোপাধ্যায় মহাশয় বেঁচে ছিলেন, মনে রাখবে। কারণ হচ্ছে আদরিণী মৃত্যুজনিত শোক তাকে আরও ব্যথিত করে তুলেছিল, ঠিক আছে। চলো নেক্সট চলে আসবো 3 নম্বর প্রশ্ন। আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো। কিসের মেলা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে বামুনহাটের মেলা, ঠিক আছে, মনে রাখবে। আদালত অবমাননার জন্য জয়রামবাবুর জরিমানা হয়েছিল কত টাকা? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা নিজেরাও বুঝতে পারছো। উত্তর হবে 5 টাকা, ঠিক আছে। জরিমানা হয়েছিল 5 টাকা। আর এই 5 টাকা বাঁচানোর জন্য আপিল করার পর মোট খরচ কত হয়েছিল জয়রামবাবু, সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি। চলো নেক্সট 5 নম্বর, দেখো বাক্যের সঠিক ক্রম কোনটা। তো চারটে অপশান দেওয়া রয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা সঠিক ক্রমগুলো তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি। ঘয়েরটা অ্যান্সার হবে, তোমরা একটু মিলিয়ে নাও, তবুও বলে দিচ্ছি। 4 নম্বরটা হবে প্রথম। দেখো 4 নম্বর যেটা হচ্ছে, পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। ক্রম কথার অর্থ কি? এই ক্রম মনে হচ্ছে এটা আগে আছে, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বরটা, অর্থাৎ 3 নম্বর কোনটা আছে, দেখো রাস্তার স্পার্শে একটা আম বাগানে শুইয়া পড়ে আছে, তাহলে আগে এটা তারপর এটা। তারপর হচ্ছে 2 নম্বর, অর্থাৎ সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক, এবং তারপর হচ্ছে 1 নম্বর, অর্থাৎ আদরের অসুখ যন্ত্রণায় সে ছটফট করছে। চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্ন। দেখো বিবৃতি ব্যাখ্যা বলেছে। জয়রাম মুখোপাধ্যায় পেশায় একজন মোক্তার, এটা কিন্তু একদম সত্যি, তাই তো। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স 45 বছর। 45 বছর কি ছিল? একদম মিথ্যা, 45 বছর নয়। জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস যশোর জেলায়, তো এটাও কিন্তু একদম সত্য। নেক্সট, যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় রীতিমতো বদরাগী ছিলেন। যৌবনকালে তো বদরাগী ছিলেন অবশ্যই, এটাও সত্য। তো চলো 7 নম্বর প্রশ্ন। কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে, খুব ভালো কথা, এটাও সত্য। তো এখন বলছে যে শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়, একদম, এটাও ঠিক। তাহলে দুটোই ঠিক, তাহলে কি হবে? বিবৃতি অনুযায়ী বিবৃত ব্যাখ্যা উভয় সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত কিন্তু হবে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন। পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মসমস করিয়া আদরিণী ঘরে ফিরিল বা ঘরে ফিরিয়া আসিল, কারণ কি? ঠিক আছে, ফিরে এসেছিল, এটাও ঠিক। আচ্ছা, বিবৃতি বলেছে, কারণ বলছে, দেখো উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই, তো একদম ঠিক কথা। তাহলে এ এবং আর দুটোই সঠিক, এবং একটার সাথে একটা সঠিক ব্যাখ্যা আছে, ঠিক আছে। চলো 9 নম্বর প্রশ্ন, দেখো খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কস্তম খস্তম। আইনস্টাইনের ধর্ম কি? খুব খুব ইম্পর্টেন্ট, তোমাদের একটা ধর্ম পরীক্ষায় গ্যারেন্টি আসছে। তো চলো, আইনস্টাইনের ধর্ম কি? আইনস্টাইনের ধর্ম হচ্ছে তোমার দিগন্ত পেরোনো, ঠিক আছে। আব্দুল করিম খাঁর ধর্ম হচ্ছে গান, আব্দুল করিম খাঁ গান। কবিরের ধর্ম কি? কবিরের ধর্ম হচ্ছে সত্যের বয়ান, এবং গার্সিয়া লোরকার ধর্ম হচ্ছে কবিতা জিত, ঠিক আছে। খুব ভালো করে মিলিয়ে নাও, এই যে 1 2 3 4 করে কিন্তু করে দেওয়া রয়েছে। চলে আসবো আমরা 10 নম্বর প্রশ্ন। তবে কেন অন্য ড্যাশ ভাবাই তোমাকে? তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে? অন্য পথ হবে, ঠিক আছে। চলো নেক্সট, শ্রীজাতর লেখা ধর্ম কবিতাটি কি ধর্মী কবিতা? মনে রাখবে, শ্রীজাতর লেখা ধর্ম কবিতাটি একটি সনেট কবিতা। সনেট মানে চতুর্দশপদী, 14 লাইনের কবিতা, দেখে নাও, তোমরা বই মিলে দেখে নিতে পারো। এটা একটা সনেট, অর্থাৎ চতুর্দশপদী কবিতা। চলে আসবো সানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর। যা সম্পর্কে কবি এ মন্তব্য করেছেন তা হলো ভালোবাসা। নেক্সট, দুটি আশীর্বাদী দুটি সরঞ্জাম, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। দুটি সরঞ্জাম হলো কি? দুটি সরঞ্জাম কি? উত্তরে যাবে, দুটি সরঞ্জাম হচ্ছে বিশ্বাস এবং ভালোবাসা, মনে রাখবে। বাক্যের সঠিক ক্রমটি আবার চিহ্নিত করতে বলেছে। দেখো 4টে অপশনের মধ্যে কোনটা হবে? অপশন বলেছি 3 2 1 4, মিলিয়ে নাও তোমরা ভিডিওটা একটু থামিয়ে। চলে আসবো দিগ্বিজয় রূপকথা কবিতা অনুসারে জাদু অশ্ব সম্পর্কে কোন বিকল্পটি সঠিক? দেখো, জাদু অশ্ব কিন্তু মরুপথে উট হয়ে যায়, আকাশে পুষ্পক হয়, আকাশে পুষ্পক সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, একদম, এবং তেপান্তরে পক্ষীরাজ হয়ে যায়। জাদু অশ্ব তার এতটাই পাওয়ার। তো বাকি যেগুলো আছে জাদু অশ্ব, দেখো এখানে কিন্তু ভুল দেওয়া আছে, ঠিক আছে।
যাদস্য, মন্ত্রপুতোষী, মানে এই তিনটে অপশান ভুল আছে, অপশান একটাকে আমরা সঠিক বলে গণ্য করছি, তাই অপশান একটাই হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলে আসবো 16 নম্বর প্রশ্ন। স্বামীজি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে পত্র লেখেন কত তারিখে? খুব 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 ইম্পর্টেন্ট, দেখো মনে রাখো সালটা ভালো করে, 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। চলে আসবো নেক্সট প্রশ্ন, মহাভাষ্যের রচয়িতাকে। তো মহাভাষ্য রচয়িতা পতঞ্জলি। তোমরা যারা ফিলোসফি নিয়েছো তো তোমাদের কিন্তু এক্সট্রা ফিচার, তো এক্সট্রা তোমরা সাহায্য পাচ্ছ, মহাভাষ্য রচয়িতা পতঞ্জলি, তোমরা এটা জানো। চলে আসবো বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা পাবন্দিকের মতে তো প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটাই নিতে হবে, অর্থাৎ কোনটাকে নিতে হবে? কলকাতার ভাষা। এটাও একটা প্রশ্ন। তো কলকাতায় যে উপভাষা প্রচলিত, কলকাতায় মনে হবে রাঢ়ী উপভাষা প্রচলিত, রাঢ়ী। খুব খুব এই প্রশ্নটা বাংলা সাহিত্য থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট, বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দের। চলে আসবো নেক্সট, স্বামীজির মতে বিজ্ঞান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে আছে। তো এখানে বলছে কারণ আমাদের দেশ প্রাচীনকাল থেকে সংস্কৃতজ্ঞ সমস্ত বিদ্যা সীমাবদ্ধ ছিল। তো এখানে এ এবং আর দুটোই সঠিক হবে এবং আর এ সঠিক ব্যাখ্যা হয়েছে। 20 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি এক বলছে ভাষা ভাবের বাহক এবং বিবৃতি 2 ভাবই প্রধান ভাষা পড়ে। তাহলে এটা দুটোই কিন্তু ঠিক, তাহলে কি হবে? ভাবই প্রধান ভাষা পড়ে একদম, আর ভাষা হচ্ছে ভাবের বাহক। তাহলে অপশান ওয়াইজ আমরা দেখে নেবো দুটোই ঠিক এবং একটির সাথে একটা সম্পর্কযুক্ত। চলে আসবো পোডরাজ গল্পটি অনুবাদককে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো লাস্ট মিনিট ভালো করে প্র্যাকটিস করো। পোডরাজ গল্পটি অনুবাদক হচ্ছে সুনন্দন চক্রবর্তী। নেক্সট, সবসময় বেজন্মাটা আমাদের সাপমন্নি করেছে। বেজন্মাটা হলো উত্তর হবে একটি কাক। নেক্সট, ধুয়ে মুছে ড্যাশ বানাবার জন্য, ধুয়ে মুছে আগুন বানাবার জন্য আমাদের হাতগুলো প্রয়োজন। তাই ধুয়ে মুছে আগুন বানাবার জন্য অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রোশো, আমার জন্য দাঁড়াও। রোশো কথাটির অর্থ কী? রোশো কথার অর্থ হচ্ছে একটু অপেক্ষা করো। ঠিক আছে, অপেক্ষা করো। নেক্সট, পাবলো নেরুদা হলেন একজন কী কবি? পাবলো নেরুদা চিলিয়ান কবি, মনে হবে, বা চিলীয় কবি। চলে আসবো 26 নম্বর প্রশ্ন, বহুস্বরিতা তত্ত্বটির প্রবক্তাকে। দেখো বহুস্বরিতা তত্ত্বটির প্রবক্তা হচ্ছে মিখাইল বাগতিন। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর যে তফাৎ, ঠিক আছে, তো এটা আসলে নির্ণয় করা যায় কিসের দ্বারা? উত্তর হবে বর্ণনামূলক শৈলীর দ্বারা। তো নেক্সট প্রশ্ন দেখো, এলএডি পুরো নাম কি? এলএডি এর পুরো নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ল্যাড প্যারল তত্ত্ব ল্যাড, আর হচ্ছে LAS আছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এলএডি। ঠিক আছে, 29 নম্বর প্রশ্ন দেখো, এক ভাষার শব্দ অন্য ভাষায় যদি ব্যাখ্যা করা হয় তখন তাকে কী বলে? দেখো একটা ভাষার শব্দ অন্য ভাষায় ব্যবহার করলে মানে দুটো ভাষা ব্যবহার হচ্ছে, তাহলে দ্বিভাষিক অভিধান, সবাই জানো। তো এক ভাষার শব্দ যদি অন্য ভাষায় প্রয়োগ করে থাকে দ্বিভাষিক অভিধান, আর এক ভাষার শব্দ যখন ওই ভাষাতেই ব্যবহার করে সেটা হচ্ছে একভাষিক। ঠিক আছে, তাহলে এটা হবে দ্বিভাষিক। চলে আসবো কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ, খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, এই ছকটা কিন্তু দেখো ভালো করে। পার্সি ধ্বনি, এগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। পার্সি ধ্বনি দেখো, পার্সি ধ্বনি হচ্ছে ল, ঠিক আছে, পার্সি ধ্বনি ল। কম্পিত ধ্বনি হচ্ছে রয় হসন্ত, কম্পিত ধ্বনি। তাড়িত ধ্বনি হচ্ছে ঢয় শূন্য র, আর হচ্ছে উষ্ণ ধ্বনি হচ্ছে শীষ ধ্বনিগুলো, যেমন দন্ত স, পেটকাটা, মূর্ধন্য স, তালবস্য, এগুলো হচ্ছে উষ্ণ ধ্বনি। ঠিক আছে, বা শীষ ধ্বনি বলা হয় এগুলোকে। তো অ্যান্সার ওয়াইজ কোনটা অ্যান্সার হবে একবার দেখে নাও তাড়াতাড়ি। তো অ্যান্সার হয়ে যাবে ক, অপশান ক। ঠিক আছে, মিলিয়ে নাও। চলে আসবো আমরা বাংলায় স্বরধ্বনি। দেখো বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। তো এই বাংলায় মৌলিক স্বরধ্বনি 7টা কী কী বলতে পারবে? অ আ রস্বই, রসু, এ ও এবং আয় জফলা। ঠিক আছে, এগুলো হচ্ছে বাংলায় হচ্ছে 7টি মৌলিক স্বরধ্বনি। কী বললাম ভিডিওটা আরেকবার দেখে নাও, 7টি মৌলিক স্বরধ্বনি। চলে আসবো ধ্বনি পরিবর্তনের একটি বাহ্যিক কারণ। দেখো ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণ হচ্ছে ভৌগোলিক প্রভাব। চলে আসবো 33 নম্বর প্রশ্ন, মির্জাফর একজন ঐতিহাসিক চরিত্র, তো যার দ্বারা বর্তমানে যে কোনো বিশ্বাসঘাতক ব্যক্তিকেই বোঝানো হয়, ঠিক তো? অর্থাৎ এক্ষেত্রে কী ঘটেছে? এক্ষেত্রে শব্দার্থে সংকোচ ঘটেছে। হ্যাঁ, চলে আসবো থিসরাজ। দেখো থিসরাজ শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ কী? থিসরাজ শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে রত্নাগার, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আগেও দিয়েছি। গবেষণা শব্দ অর্থ হচ্ছে গরু খোঁজা। ঠিক আছে, তো পরিবর্তিত অর্থ হয়ে গেছে কোনো বিষয়ের নিয়মানুগ বিশ্লেষণ। তো এখন হচ্ছে, আগে ছিল গরু খোঁজা, এখন হচ্ছে তোমার কি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে গবেষণা করা। তো আগে ছিল গরু খোঁজা, এখন তাহলে কী হয়েছে? পুরো অর্থের কিন্তু রূপান্তর ঘটে গেছে। রূপান্তর কথার অর্থ হচ্ছে অন্য রূপ, তার একদম শব্দ পাল্টে গেছে। চলে আসবো ফোকো মডার্ন আসলে কি? ফোকো মডার্ন আসলে এটা হচ্ছে লোকগানের ধারা যেখানে নাগরিক রুচি মান্যতা পায়। চলে আসবো 37 নম্বর প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, খুব ইম্পর্টেন্ট, বাংলা গানের ধারা থেকে নেওয়া হয়েছে। এটা উত্তর হবে রজনীকান্ত সুর, এটা অর্থাৎ রজনীকান্ত সেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই। চলো নেক্সট, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা তোমরা সবাই জানো প্রফুল্লচন্দ্র রায়। তো বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়, মনে রাখবে। ভারতের ফুটবলের ইতিহাসে স্মরণীয় ব্যক্তি হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে ভারতে ক্রিকেটের ইতিহাসে মানে
চিরস্মরণীয় ব্যক্তিত্ব কে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। সার্কাসের ইতিহাসে প্রিয়নাথ বসু, ক্রিকেটেরটা বলবে, ক্রিকেটারটা তোমরা বলবে, আর সার্কাসেরটা হচ্ছে প্রিয়নাথ বসু। আর কি আছে, ফুটবল হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, আর সার্কাসটা বললাম। আর আছে তোমাদের ম্যাজিক, ম্যাজিক হচ্ছে পিসি সরকার বা প্রতুল চন্দ্র সেন। তো এগুলো একটু ভালো করে দেখে নেবে। আমরা বাঙালি ক্রীড়া সংস্কৃতি থেকে একটা আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি, ওখান থেকে মানে এর বাইরে কোশ্চেন আসবে না। তো কয়েকটা প্রশ্ন আছে। এছাড়াও বাংলার ক্রীড়া সংস্কৃতি দিয়েছি, এছাড়াও আর একটা শব্দার্থ তত্ত্ব ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি আলাদা করে। তো তোমরা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কিন্তু তোমরা মেসেজ হাই লিখলে অটোমেটিক তোমাদের কাছে কিন্তু এই প্লেলিস্টটা চলে যাবে। তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। আর 40 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। একটি দৈনিক এক মার্কিন মহিলার ইংলিশ চ্যানেল অতিক্রম করার খবর পড়ে তার নিজের জন্য, দৈনিকে মানে একটা পত্রিকাতে। তো বলছে ওই সম্মানের অধিকারী হওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে। বেশ কয়েকটি প্রয়াস ব্যর্থ হওয়ার পরে 1958 সালে 27 সেপ্টেম্বর প্রথম ভারতীয় হিসেবে সাঁতারে ইংলিশ চ্যানেল পার হয়। তিনি হলেন কে? উত্তর হবে তিনি হচ্ছেন মিহির সেন। মিহির সেন হচ্ছে প্রথম ভারতীয় যিনি সাঁতারে ইংলিশ চ্যানেল পার হয়। আর একটা বলে রাখি তোমাদের, প্রথম মহিলা যদি বলে তাহলে কিন্তু আরতি সেন হবে, ঠিক আছে? যদি প্রথম মহিলা ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছে তাহলে হচ্ছে আরতি সেন। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন। 40টার মধ্যে তোমরা কতগুলো পারতে বা তোমাদের প্রশ্নগুলো সহজ আসছে কিনা, এরকমই প্রশ্ন আসবে, চিন্তা নেই। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য। আর বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। শেষ মুহূর্তেও চলতে থাকুক তোমাদের সেরা প্রস্তুতি। আর তোমাদের আর বাকিগুলো প্রস্তুতি করার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলে, এই হোয়াটসঅ্যাপে হাই লিখে আমাদের যে ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ওখানে তোমরা ফ্রি পিডিএফ থেকে শুরু করে সমস্ত নোটস কিন্তু পাবে। তো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।